শুধু আমি শোনো, আমি একটু ক্লাসে আসি, তুমি পরে কথা বলছি। হ্যাঁ 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 পরে আচ্ছা, সবাই একটু খেয়াল করবা, এই ধাপগুলো অঙ্কের ক্ষেত্রে এখন যে জবাবটা তোমাদের ক বিভাগে আসে সেটা হচ্ছে একটা সমস্যা দেয়, সেই সমস্যা থেকে পরিবহন লাইনের ক্যালকুলেশনের ওই কথাটার জন্য জানতে চাই মূলত দুইটা উপাত্ত, একটির নাম হচ্ছে ভোল্টেজ রেগুলেশন আর একটি হচ্ছে পরিবহন দক্ষতা। এই দুইটা হচ্ছে জানতে চাই একটা অঙ্ক থেকে। এই দুইটা মান বার করতে হলে আনুষঙ্গিক যে পূর্বের কাজটা তোমাকে করে নিতে হবে তার কিছু ধাপ বলা আছে। এই ধাপগুলো যে কোনো একটি অঙ্ক প্রকৃতপক্ষে বুঝে তাকে কিন্তু নিষ্পত্তি করবা, যেন কোনো জায়গা গন্ডগোল না থাকে যে এটা আমি বুঝিনি, বইতে যা লেখা আছে তাই আমি করছি, তাহলে তোমার কোনো একটা তথ্যাদির পরিবর্তনে তুমি কিন্তু আটকে যাবে। আর এই ধাপগুলো, এই যে আমাদের শুরু হলো, এই ধাপগুলো মিডিয়াম ট্রান্সমিশন লাইনের আরও যে দুইটা মেথড আছে সেই ক্ষেত্রেও প্রযোজ্য হবে। হয়তো ধাপের সংখ্যা একটু বাড়তে পারে অবস্থা বা প্রক্রিয়ার পরিবর্তনের জন্য। তো নাও স্টার্ট, আমরা ধাপগুলোকে কীভাবে মানে উল্লেখ করছি বা বোঝানোর চেষ্টা করছি জিনিসগুলো খেয়াল করবেন। সবাই আগে একটু বুঝে নাও, অঙ্কের ভাষা আগে পড়ে নিয়ে যে বিষয়টা মাথায় ফেলাবা, অন্ততপক্ষে গাণিতিক মানসমূহ কে কোন অর্থ বহন করছে, কে কি ভাবধারা, এইটা যেন বোঝা মিল না থাকে, সেটা যে সাবজেক্টই হোক আর যেখানেই হোক। বিশেষ করে যে গাণিতিক মানের কথা বলা থাকে সেটা দিয়ে আমি কি বুঝলাম, আগে এইটা ঠিক করতে হবে। আগে হুটোপাটা করে সব লাইন পড়ার দরকার নাই, আগে যে গাণিতিক মানটার কথা বলা আছে সেটা দ্বারা কি বোঝা যাচ্ছে সেইগুলো আগে ক্লিয়ার করে নিলাম। ওখানে যদি ওই গাণিতিক মান সময়ে কোনো জায়গায় চেনা জানায় তোমার ঘাটতি থাকে, তাহলে সেইটা আগে ক্লিয়ার করে নিতে হবে যে ঘাটতিটা কি বা আমি এটা বুঝছি, তাহলে পরবর্তী ধাপগুলো তোমার কাছে দিয়ে আসবে। তো আমি একটা পরিস্থিতি দিচ্ছি, যেমন একটা পাওয়ার থাকবে, পাওয়ারের পরে পাওয়ারটা কিভাবে থাকবে, কিলোওয়াট, মেগাওয়াট, এমভিএ, কেভিএ, এই দুইটা দাগকে পাওয়ার থাকতে পারে। কথা খেয়াল করে দেখুন, পাওয়ারের পরিস্থিতি কি দুইটা ধাপে থাকতে পারে, কেভিএ বা এমভিএ, আবার বলতে পারে কিলোওয়াট বা মেগাওয়াট। খুব ভালো করে খেয়াল করো, কিন্তু কেভিএ, এমভিএ, কিলোওয়াট, মেগাওয়াট এক জাতীয় জিনিস না। দুইটার ভেতরে গাণিতিক মানের একটা পার্থক্যের বিষয় অবস্থান করবে। গত পর্বে এই ধরনের একটা কেভিএ, এমভিএ ছিল অঙ্ক, অনেক ছেলে এটাকে প্রচলিত পাওয়ার হিসাবে ব্যবহৃত করে অঙ্ক করে গেছে। এটা একটা মারাত্মক ভুল। ইনিশিয়াল স্টেজেই, প্রাথমিক অবস্থাতেই তার মারাত্মক ভুল, সে ওই অঙ্কের জন্য কোনো মার্ক পাবে না। এবং কেন পাবে না বা কেন দেওয়া হয় না তুমিও দেখো। আমি বলছিলাম ইয়ারটা দেওয়া আছে সামথিং কেভিএ, কেভিএ বড় একক হচ্ছে এমভিএ, একটা বুঝলেই হলো।
বলছি যে পিয়ারটা দেয়া আছে কিলোওয়াট বা মেগাওয়াট, এইটা যদি পাওয়ার থাকে তাহলে এটা প্রচলিত, এটা আমি সরাসরি ব্যবহার করব। কিন্তু যদি এই জাতীয় পাওয়ার থাকে তাহলে আমি এটাকে সরাসরি ব্যবহার করব না। এই কথা বুঝতে পারছো? তাহলে ব্যবহার করব না, তাহলে ব্যবহার করার উপযোগী করতে হলে এই দুইটাকে কনভার্ট করে কিলোওয়াট বা মেগাওয়াট করতে হলে আমাকে কি করতে হবে? আগে পরিবর্তনটা ঘটায় নিতে হবে। করার প্রক্রিয়াটা কি? এর সাথে পাওয়ার ফ্যাক্টর গুণ করে দিবা, গুণিত পাওয়ার ফ্যাক্টর, তাহলেই যে মানটা আসবে সেটাই হয়ে যাবে কিলোওয়াট বা মেগাওয়াট। এর মনে হয় আপনি বুঝতেই পারছেন কেন গুণ হয়, সেটা কিন্তু যদি জানতে চাও ওই ত্রিভুজ আঁকিয়ে কিন্তু এমনি বলা যাবে। কথাটা বুঝতে পারছো? তাহলে তুমি, আমি এখন যদি সবটারই ডিটেলসে যাই তাহলে আরো সময় লাগবে। এইটুকু আগে দেখো যে এই কথাগুলো কিন্তু খুব কঠিন কোনো কথা নেই, টেকনোলজির বিভিন্ন পর্যায়ে আমাদের আছে। এসি মেশিনের অঙ্ক করেছ, কেভিএ দিয়েছিল না? সাধারণত আমরা যে সমস্ত ডিভাইস সমূহ বাজারজাতকরণ যখন করি তখন গ্রাহকের পাওয়ার ফ্যাক্টর জানা না থাকার কারণে আমরা করি কি, সেটাকে কেভিএ বা এমভিএতে বাজারে ছাড়ি। এখন সুবিধাটা কি, যার যে পাওয়ার ফ্যাক্টর সে ওর সাথে গুণ করবে কিলোওয়াট মেগাওয়াট হয়ে যাবে। আর কিলোওয়াট মেগাওয়াট দিয়ে যদি আমি বাজারে ছাড়ি তাহলে আমাকে বলে দিতে হবে যে এই ইনস্ট্রুমেন্টটা এত পাওয়ার ফ্যাক্টরের জন্য ব্যবহার উপযোগী নইলে নয়। তো সাধারণত উৎপাদনকারীরা চেষ্টা করে যে সবাই যেন ব্যবহার করতে পারে। আমি যদি নির্দিষ্ট করে দিই তাহলে আমার গ্রাহক হয়ে গেল নির্দিষ্ট, আমার বেচা হবে নির্দিষ্ট, আমি উৎপাদনকারী ক্ষতিগ্রস্ত হব। এই জন্য দেখবা জেনারেটর, অল্টারনেটর, ট্রান্সফরমার এই জাতীয় জিনিসগুলো কেভিএ বা এমভিএতে বাজারজাতকরণ করা হয়। তোমাকে ঠকানোর জন্য অঙ্কের ক্ষেত্রে তার পাওয়ারের ভাষা যদি বলা থাকে কেভিএ বা এমভিএ, তুমি খুঁজে নেবা যে নিশ্চয়ই লোড দেওয়া আছে, মানে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, ওই পাওয়ার ফ্যাক্টরের মান দিয়ে গুণ করে নিয়ে কিলোওয়াট বা মেগাওয়াটটাকে রূপান্তর করা হয়। নাকি বোঝা গেল না কথা? এই বুঝতে পেরেছো কথাগুলো কি বোঝা যাচ্ছে? যে কেভিএ দিয়ে থাকলে আমি সরাসরি প্রচলিত অবস্থায় ব্যবহার করতে পারবো না, কারণ এই যে আমি একটা সূত্র লিখেছি পিআর বাই, এখানে এই পিআরটা কোন পিআর হবে, কেভিএ হবে না কিলোওয়াট হবে? এটা কিন্তু কিলোওয়াটের হবে। বোঝা গেছে কথাটা? তাহলে আমি বলছিলাম কেভিএ বা এমভিএতে যদি থাকে পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করে নিয়ে আমি কিলোওয়াট বা মেগাওয়াট তৈরি করে নেব, তারপরে আমি নিয়ে এসে এখানে বসাবো। গেল এক নম্বরে ভিআরটার পরিস্থিতি। ভিআরটা কি? যে লোডটা পরিচালিত হচ্ছে সেই পরিচালিত লোডের আর ভোল্টেজ কত ভোল্টেজের লাইন তোমার অঙ্কের ভেতরে বলে দেবে যে 33 কেভি না 132 কেভি না 11 কেভি, এই জাতীয় মান। এখন কেভি বলা থাকলে ভোল্টেজের আবার দুইটা দিক, একটি হচ্ছে লাইন ভোল্টেজ আর একটা হচ্ছে ফেজ ভোল্টেজ। প্রচলিত দাগানকে যদি কিছু নাম উল্লেখ করা না থাকে তাহলে সেই ভোল্টেজটা বিবেচিত হবে লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ নয়। এটা কোন ভোল্টেজ? লাইন ভোল্টেজ। এটাও কিন্তু একটা শিক্ষার বিষয়। খেয়াল করুন যে যে ভোল্টেজটাই লোডটা পরিচালিত হচ্ছে ওই ভোল্টেজের কোন গোত্রের, এটা কি লাইন না ফেজ? তুমি করবা কি ওইটা হচ্ছে কিছু বলা না থাকলে উহা লাইন, আর ফেজ বলা থাকলে বলে দেবে যে এত ফেজ ভোল্টেজ আছে। নাকি কথা বুঝতে পারছো না? যদি সরাসরি বলে দেয় তাহলে তা তুমি বিবেচনা করতে পারছো না যে এটা লাইন ভোল্টেজ। আমি কি কথা বলছি, যদি কোনো ভোল্টেজের কথা উল্লেখ না থাকে তাহা হইলে বা লাইন। cos θ এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের মান। আমরা ইতিপূর্বে বলেছি, অনেক জায়গায় আলোচিত আছে পাওয়ার ফ্যাক্টর, তার মানে যে 0.8, 0.75 ইত্যাদি। এর পেছনে আবার কারণ আছে। পাওয়ার ফ্যাক্টরে শুধু মান দিয়ে পাওয়ার ফ্যাক্টরের পরিস্থিতি লাভ হয় না। কি বললাম? শুধু মান দিয়ে পাওয়ার ফ্যাক্টর 0.8 এটা কিন্তু তার পূর্ণ পরিস্থিতি নয়, এটা কিন্তু লুকায়িত। এটা ল্যাগিং না লিডিং এটা বলতে হবে। যদি কোনো কিছু বলা না থাকে তাহলে ইহা ল্যাগিং বিবেচনাধীন।
আবার এক্সামিনার চালাকি করে বলে দিতে পারে যে 0.8 লিডিং পাওয়ার ফ্যাক্টর, তাহলে আর তুমি ল্যাগিং ধরতে পারবা না। এই কথা ক্লিয়ার হচ্ছে কিনা? তাহলে কিছু বলা নেই, দ্যাট মিনস এটা আমি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ধরব। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর যখন আসবে, এখান থেকে এই গাণিতিক কার্যক্রম পরিচালিত হলে তুমি একটা মান পাবা। তুমি পাবা কি? কেবল একটা মান, দিক কিন্তু তুমি পাবা না। তাহলে দিক কোনটা হবে? ওই যে পাওয়ার ফ্যাক্টরের যে মানটা আছে, সেই মান থেকে যে কোণের মানটা আসলো সেটাই তার দিক। এটা কিন্তু সিস্টেম, এটা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে আসলো না। এটা আমি কি দেখালাম? মান দিয়ে তারপর একটা কোণ চিহ্ন দিয়েছি, এটা তুমিও দিবা, দিয়ে কোণের মানটা লিখবা। কোনটা কোথা থেকে পাবা? পাওয়ার ফ্যাক্টর থেকে। বোঝা যাচ্ছে কথা? আর এগুলো তো খুব নতুন কোনো কথা না, এগুলো তো একদম পুরাতন কথা। এখন প্লাস দেবো না মাইনাস দেবো? যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর উল্লেখ হয় বা থাকে বা বিবেচিত হয়, তাহলে মাইনাস কোণ, মাইনাস চিহ্ন দেবো। আর যদি লিডিং পাওয়ার ফ্যাক্টর হয়, প্লাস চিহ্ন দেবো। আর যদি বলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তাহলে কোণটা দিতে হবে, কিন্তু কোণের কোনো প্লাস মাইনাসের দরকার নেই, কোণ হচ্ছে 0। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে cos থিটার মান হচ্ছে 1। 1 যদি পাওয়ার ফ্যাক্টরের মান হয়, তাহলে থিটার মানটা হয় 0। এই জন্য 0। তো 0 তার প্লাস মাইনাসের প্রয়োজন। বোঝা গেছে কথা? এরপরে ইহা একটা পোলার রাশি, নাকি পোলার রাশি না, মান এবং দিক আছে, তাহলে এটা একটা পোলার রাশি। গাণিতিক কার্যক্রমের সুবিধার্থে তুমি এই পোলার রাশিকে ক্যালকুলেটরের মাধ্যমে রেক্টেঙ্গুলার রাশিতে রূপান্তর করে রেখে দেবে। বোঝা গেল? পোলার রাশি এটাকে আমি ক্যালকুলেশনের পরবর্তী ধাপে অগ্রিম কাজটা করে রাখলাম, যে এটা আমার পরে লাগবে। আবার কেউ যদি মনে করো যে আমি জানা মতো করবো, সেও করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে খুব গুরুত্বপূর্ণ দুইটার প্রতি অনেকের ঘাটতি ধারণা থাকতে পারে, সবাই একটু ক্লিয়ার হও। 2-এ কি লেখা আছে? আইসি সংক্ষেপ বলা আছে, পুরোটা আমি লিখিনি। এটার অর্থটা কি? চার্জিং কারেন্ট। এই যে লিখলাম, লেখাটা ঠিক আছে কিনা সেটাও আমার বোঝার বিষয়। আমি চার্জিং কারেন্ট লিখলাম, মানে চার্জিং কারেন্ট তো সেই কারেন্ট যেখানে কেবলমাত্র ক্যাপাসিটর থাকবে, অন্য কেউ থাকবে না, তাহলে তার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে চার্জিং কারেন্ট। তাহলে আমি যেটা লিখলাম, এটা কি ঠিক আছে? মান কি করে নির্ণীত হবে সেটা পরের বিষয়, সেটাই আমি এখনো যাইনি। আমি বলছি যে আমি যে চার্জিং কারেন্ট লিখলাম, এটা কি ঠিক আছে? আরে আইসি তো ইন্ডিকেটিং, আইসিটা কি লেখা ঠিক আছে? আমি তো সরাসরি আইসি না লিখে আই লিখতে পারলাম। দেখো পূর্বের, এটা আবার কিন্তু পূর্বের কথা, আমি ক্লাসে বলেছি। এটা এই ধরনের একটা সার্কিট ওই দিকে আপনি নিজে বলিনি। এখান থেকে এইটা হচ্ছে তার পথ। তার পথটা কি? এখান থেকে এইটা, এই পথে কে আছে? কেবলমাত্র ক্যাপাসিট্যান্স আছে, আর তো কেউ নাই। তাহলে কেবলমাত্র ক্যাপাসিট্যান্স থাকলে তার মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে সেটাই হবে চার্জিং কারেন্ট। কারণ এরা বিশুদ্ধ ক্যাপাসিটিভ পথ। পথটা কি? বিশুদ্ধ ক্যাপাসিটিভ পথ, অর্থাৎ কেবলমাত্র ক্যাপাসিট্যান্স আছে, আর কেউ নাই। এই জন্য আমি সাধারণ কারেন্ট নাম বলে বলেছি এটা চার্জিং কারেন্ট। বোঝা গেছে কথাটা নাকি সন্দেহ আছে? এটাই যদি এখানে থাকতো সিরিজে, জীবনেও বলতে পারতাম না যে এটা চার্জিং কারেন্ট। তখন হচ্ছে একটা নর্মাল লোডের কারেন্ট, তখন আর আমার পক্ষে বলা সম্ভব না, কারণ ওখানে তো ভেজাল হিসাবে অন্যান্য কেউ থাকতো। তাহলে তো আর সেটা বিশুদ্ধ ক্যাপাসিটিভ পথ নয়, সেটা একটা মিশ্রিত পথ। মিশ্রিত পথের কারেন্টের নাম আবার চার্জিং কারেন্ট আছে। চার্জিং কারেন্ট তারই নাম। বিশুদ্ধ ক্যাপাসিটিভ পথ যদি হয়, তাহা হইলে নইলে নয়। বোঝা গেছে কথা? এইবার কারেন্টের মানটা কি করে পাবো? কারেন্টের মান পাওয়ার দুইটাও, মানে খুব সাধারণ উপায় হচ্ছে ভোল্টেজকে বাধা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে কারেন্ট হবে, সে যে কারেন্টই হোক না। তাহলে জানতে হবে কি তার আড়াই ভোল্টেজ কত আর তার বাধা কত। এই দুইটার সমন্বয়ই হবে হচ্ছে আমার কারেন্ট। আই ইজিক্যাল টু ভি বাই আর না? এটা মনে বুঝতেই পারছে না কথা, খুব সাধারণ কথা বলি। আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। আর আমরা এটা কথাটাকে মনে রাখবো, কিন্তু ব্যবহার করব অবস্থা ভেদে নাম দিয়ে। ভোল্টেজকে বাধা দিয়ে ভাগ করলে কারেন্ট হবে।
কিন্তু এখানে কি যেন একটা লেখা আছে, দেখো এই জাতীয় কথা লেখা আছে ভোল্টেজ। আচ্ছা এখানে একটু কথা বলি, এই কথাটা সব জায়গায় প্রয়োগ করব। আমাদের সিস্টেমে বাধা সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো আসবে, ওই বাধার সাপেক্ষে অন্যান্য মানগুলো নির্ণয় করতে হলে কারেন্ট বা ভোল্টেজের মানটা অবশ্যই থাকতে হবে ইন ফেজ। এরা লাইনে কোনো ক্যালকুলেশন নেই। বাধা তো আমাদের তিনটা, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স আর ক্যাপাসিট্যান্স। এই বাধাগুলো আছে, এই বাধাগুলো নিয়ে তো আমি অন্যান্য মানগুলো নির্ণয় করবো, যেমন কারেন্ট নির্ণয় করতে যাচ্ছি। এই ক্ষেত্রে ভোল্টেজের বিবেচনাটা হবে সব সময় ফেজে। যে জায়গাটা ছেলেরা যে কত ভুল করে, এই যে ভিআর গুণিত ওয়াই লিখেছি না, দেখো পাশে একটা ইন্ডিকেট করা আছে, ভিআরটা লিখতে হবে কিন্তু ফেজে। এখন বইতে বা অঙ্কে কি দিয়ে আছে, লাইনে মান। তুমি যদি এই লাইনের মান এখানে বসাই ফেলো, একটা মান পাবা ঠিকই, কিন্তু মারাত্মক ভুল করে ফেললে তুমি। তুমি বার করছো কি, চার্জিং কারেন্ট, ব্যবহার করছো কাকে, অ্যাডমিটেন্সকে। তাহলে অ্যাডমিটেন্স, ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, রেজিস্ট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, এদের নিয়ে কোনো মানের পরিবর্তন ঘটাতে হলে ওই ভোল্টেজটা অবশ্যই নিতে হবে ইন ফেজ, নট ইন লাইন। অবশ্যই এই জায়গাটা যেন ভুল না হয়, তাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে একদম সব কিছু। কি কথা বললাম, ভোল্টেজটাকে লাইনে নিতে হবে, এইটুকু তো মনে থাকবে। লাইন না নিয়ে যেন কেউ কাজ করো না, আরে সরি ফেজে নিতে হবে, যেন লাইনে কোনোভাবেই না থাকে। কিন্তু বইতে আমার কি বলা আছে, অঙ্কে কি বলেছে, লাইনে দেওয়া আছে। তাহলে তুমি করবা কি, পাশে ছোট্ট করে একটা দাগ দিয়ে নিয়ে ভিআর লাইনে হচ্ছে এত কেভি, ভিআর ফেজে এত। কি করে করতে হবে এই কাজটা, √3 দ্বারা। এখানেও আবার কথা আছে, √3 বিষয়টা হচ্ছে যদি সেটা স্টার কানেক্টেড হয় তা হইলে, কিন্তু যদি ডেল্টা কানেক্টেড থাকে তাহলে আবার √3 দ্বারা ভাগ হবে না, যাহাই লাইন তাহাই ফেজ। যদি এক্সামিনার চালাকি করে বলে দেয় যে ডেল্টা কানেক্টেড লোড পরিচালিত, তাহলে কিন্তু সব গোলমাল হয়ে যাবে। তখন কি যাহাই লাইন তাহাই ফেজ। আমাদের টেকনোলজিক্যাল জ্ঞানে 90% অ্যান্ড অ্যাবাভ স্টারের বিষয় আলোচিত বিধায় আমরা এই বলতে বলতে বা কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে যে লাইন ভোল্টেজকে √3 দ্বারা ভাগ করার আগে একটু অ্যাটেনশন, যে লোডের পরিস্থিতি লাভে, ভোল্টেজের পরিস্থিতি লাভে এটা কোন ধরনের সংযোগ, এটা কি লাইন, আরে সরি এটা কি ডেল্টা না স্টার। ঠিক আছে, আমাদের সাধারণত লোড, ব্যবহৃত লোড গ্রাহক পর্যায়ে ডেল্টা কানেক্টেড লোড আমাদের খুবই কম। 90% অ্যান্ড অ্যাবাভ হচ্ছে সব স্টার কানেক্টেড। যেমন এই যে এইগুলো আছে, এটা কি সংযোগে, কি করে বুঝলাম এটা স্টার, এখানে লেখা আছে নাকি, তো বুঝলে কি করে, তুমি আন্দাজে বললে তো হবে না, ব্যাখ্যায় আসতে হবে। বলো যে কিভাবে তুমি বুঝলে যেটা স্টার। হ্যাঁ, ইয়েস, এই কথা হচ্ছে চিনার উপায় হচ্ছে এই লোডটা পরিচালনার জন্য একটা লাইন আর একটা নিউট্রাল। এই নিউট্রাল থাকা মানে দিস ইজ স্টার কানেক্টেড। আর ফিজিক্যালি অবজারভেশন, যদি আমি পোলের দিকে তাকাই দেখবা যে কমপক্ষে 4টা তার আছে, কমপক্ষে 4টা, 3টি লাইন, একটা নিউট্রাল নিয়ে হচ্ছে স্টার। এর যেখান থেকে আমি পাওয়ারটা নিয়ে আসছি, সেই পাওয়ারের জায়গাটা কোথায়, পোলের মাথা। ওই পোলের মাথায় দেখো তুমি কমপক্ষে 4টা তার আছে। বুঝা গেছে কথা? যাই আসলে ধাপে ধাপে অনেক কথা আসে, তো তোমরা অমনোযোগী থেকে না জানো, কারণ সবগুলো কথাই কিন্তু টেকনোলজি রিলেটেড এবং গুরুত্বপূর্ণ, এবং একটু এদিক ওদিক হলেই কিন্তু একটা অঙ্কের মারাত্মক দোষণীয় অপরাধ হয়ে যাবে, যার কোনো ইভ্যালুয়েশন হবে না, জিরো হয়ে যাবে, যেটা তুমিও বুঝতে পারবা যে কি কারণে আমার জিরো হয়ে গেল। তাই ভোল্টেজটা নিতে হবে ফেজে। ক্লিয়ার হয়েছে? এককটা কি ছিল, এই বাধার একক যে গোত্রের, সেই গোত্রে নিবা, সোজা কথা।
বাধাটা থাকে সাধারণত ওহমিক ভ্যালুতে বা মোহ ভ্যালুতে। তো ওহম, মোহ, অ্যাম্পিয়ার, ভোল্ট এরা হচ্ছে সমগোত্রীয়। এই কথা কি ক্লিয়ার হচ্ছে কিনা? তাহলে আমার যদি কেভিতে থাকে তাহলে আমি কিসে করে নেব? ভোল্টে করে নেব। কেন ভোল্টে করব? যার সাথে গুণ করছি তার এককীয় মানটা সামথিং মোহ হতে পারে, ওহম হতে পারে, ফ্যারাড হতে পারে ইত্যাদি। বুঝা গেছে? না হলে কি গুণ হয় নাকি? সমগোত্রীয় না হলে গুণ হবে না। এখন আমি এখানে ওয়াই লিখেছি। ওয়াইটার মানে হচ্ছে আমাদের অ্যাডমিটেন্সের কথা। তার পরিভাষা বলেছি 1/x, আবার আরেকটা বলেছি 2πx। এই বলার কারণটা কি? অঙ্কে এই ক্যাপাসিটেন্সের মান 3 ভাবে থাকতে পারে। সবাই ভালো করে খেয়াল করো। হয় সরাসরি ক্যাপাসিটেন্সের মানে থাকবে সামথিং মাইক্রোফ্যারাড, তুমি তাকে ফ্যারাড করে নিবে। আবার থাকতে পারে ক্যাপাসিটি রিঅ্যাক্ট্যান্স আকারে সামথিং ওহম। আবার থাকতে পারে সামথিং মোহ। আর কোনটাই যে বাবা থাকবে এটা কিন্তু আমি বলতে পারবো না। ক্যাপাসিটেন্সের মানও থাকতে পারে, ক্যাপাসিটি রিঅ্যাক্ট্যান্সের মানও থাকতে পারে, অ্যাডমিটেন্স এই মানও থাকতে পারে। আর কোনটা থাকবে তা তো জানি না। যদি অ্যাডমিটেন্স মানে থাকে তাহলে তো আমি যেটা লিখেছি সেটাই ব্যবহার করা যাবে। কি বোঝা গেল কথা? যদি থাকে ক্যাপাসিটি রিঅ্যাক্ট্যান্স মানে তাহলে আমি কি করব? তাহলে আমি অ্যাডমিটেন্স তৈরি করে নেব 1/x। ওটাতে ক্যাপাসিটি রিঅ্যাক্ট্যান্স মানে আছে সেটা বুঝবো কি করে? যদি তার ভ্যালুটা থাকে ওহমিক মান। কিসে থাকবে? ওহমিক মান, সামথিং ওহম। তাহলে আমি বুঝবো যে এটার এককীয় মানটা আছে ক্যাপাসিটি রিঅ্যাক্ট্যান্স এই মান। তাহলে ওইটা আমি ব্যবহার করব না, ওইটা ব্যবহার না করে আমি অ্যাডমিটেন্সে রূপান্তর করব। বুঝা গেল? যদি থাকে ক্যাপাসিটেন্সের মানে এককীয় মানটা কিসে থাকবে? প্রচলিত দাগাঙ্ক। কি প্রচলিত দাগাঙ্ক? ক্যাপাসিটেন্সের মাইক্রোফ্যারাড। এখন গাণিতিক হিসাব নিকাশের জন্য তো আমরা মাইক্রোফ্যারাড ব্যবহার করি না, তাহলে তাকে কি করতে হবে? ফ্যারাড করে নিতে হবে। তাহলে কিভাবে ফ্যারাড করতে হয়? মাইনাস মাইক্রোফ্যারাডকে ফ্যারাড 10⁻⁻6 দ্বারা গুণ, নাকি 10⁻6 দ্বারা ভাগ, না 10⁻6 দ্বারা ভাগ? এই যে তুমি এখনই কিন্তু আত্রাই 10⁻6 দ্বারা গুণ করা যে কথা 10⁻6 দ্বারা ভাগ করা একই। আর এগুলো অভ্যাসের বিষয় কিন্তু জানো, ভুল করে ফেলো। বোঝা গেল কথাটা? এখন সেই ক্যাপাসিটেন্সের মান আমি ফ্যারাডে রূপান্তর করলাম কি কারণে? ওই 10⁻6 এগুলো কেন করছি? সমগোত্রীয় ফেলার জন্য। ফ্যারাড, অ্যাম্পিয়ার, ভোল্ট, ওহম, ওয়াট এগুলো হচ্ছে সমগোত্রীয়। কথাটা বুঝতে পারছো? তাহলে ভোল্টেজ যেহেতু আমার ভোল্টে আছে, ক্যাপাসিটেন্সের মান প্রচলিত দাগাঙ্কে মাইক্রোফ্যারাডে আছে, আমি তাকে ফ্যারাডে করে নেব। করে নেওয়ার পর কি করব? ওয়াই এর পরিবর্তে 2πfc গুণ করে দেবো। তাহলে আবার অ্যাডমিটেন্স। ভারী ভেদার কিন্তু এই জায়গাটা যে আসলে কিসে থাকবে তা তো আমি বলতে পারি না, আবার এত নির্দিষ্ট করেও বলতে পারবো না যে এটাতেই থাকবে। এটা তো এক্সামিনারের অঙ্কের তার প্রদত্ত মানের একটা কথা। এখন যেগুলো যেভাবে থাকে তার বিশদ ব্যাখ্যা আমি দিয়ে যাচ্ছি, তোমরা প্র্যাকটিস সেশনের মাধ্যমে সেইগুলোকে আয়ত্ত করবা। দুই একটা আয়ত্ত করলেই দেখবা যে তোমার কাছে এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। জটিল মাত্র কয়েকটা জায়গা, ঘাবড়ানোর কিছু নাই, ঘাবড়ানোর কিছুই নাই। জটিল কয়েকটা জায়গায় এইগুলো একটু মনোযোগের সাথে প্র্যাকটিস সেশনে বই দেখে দেখে অঙ্ক না করে বইকে প্রাধান্য না দিয়ে তোমার প্র্যাকটিস সেশনে তোমার বুদ্ধিমত্তাকে প্রাধান্য দাও, তাহলে দেখবা যে বই তোমার কাছে হার হয়ে যাবে। এখানে বোঝা গেছে সবার? এই গুণ করার পর একটা মান পাবো,
মান পাওয়ার পর আমি লিখেছি না 90 ডিগ্রি। এইবার কথাটা ঠিক আছে কিনা বা বুঝলাম এর অনেক ব্যাখ্যা আছে, এখানে এত ব্যাখ্যা দিতে গেলে ওইটা তো তার স্ট্যান্ডার্ড ফরম্যাট। 90 ডিগ্রি হচ্ছে কি করে? এটার অর্থ হচ্ছে যে বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে যে কারেন্টটা প্রবাহিত হয় সেই কারেন্ট যার নেচার অ্যান্ড ক্যারেক্টার হচ্ছে ওই ভোল্টেজ থেকে কারেন্টটা 90 ডিগ্রি আগিয়ে থাকবে, পিছিয়েও না, কিন্তু ভোল্টেজ থেকে 90 ডিগ্রি আগিয়ে থাকবে। এটাই হচ্ছে তার চরিত্র। কার ওই কারেন্টের যার নাম হচ্ছে চার্জিং কারেন্ট। মানে চার্জিং কারেন্ট বলার সাথে সাথেই পথ হচ্ছে বিশুদ্ধ, ভোল্টেজ থেকে কারেন্টটা 90 ডিগ্রি আগিয়ে থাকবে, তার চারিত্রিক বৈশিষ্ট্য। কথা ক্লিয়ার হলো? এই জন্য আমি এখানে 90 ডিগ্রি এখানে লেখার পর এটা একটা পোলার রাশি, আবার তুমি এটাকে বাকি রেক্টেঙ্গুলার রাশিতে রূপান্তর। বোঝা গেছে কথা? এই পর্যন্ত বোঝা গেল? জিনিসগুলো আরো ভালো বোঝা যাবে যখন অঙ্কে আমি ফিরব। একটা অঙ্ক আমি ঠিক করে দেবো, তোমরা সেটাকে পরিপূর্ণভাবে বুঝে নেবা। নেওয়ার পর সেই অঙ্কটাকে আবার রুমে বা বাসায় যে তুমি করবা, করে আগে দেখবা যে আমার কোনো জায়গায় কোনো লাইনে ঘাটতি আছে কিনা। যদি থাকে তাহলে সেইটাকে আগে ক্লিয়ার করে নেব, দিয়ে পরের ধাপ। নইলে আন্দাজ অঙ্ক করা হবে, এতে তুমি যে কোনো সময় কোনো একটা মানের কারণে তুমি আটকে যেতে পারো। আইসি শেষ হলো, জানি না কে কতটুকু রিসিভ করতে পারছো, এটা নির্ভর করবে প্র্যাকটিসের উপর। এইবার 3 নম্বর বলা আছে আইএস। অ্যাকর্ডিং টু সার্কিট ডায়াগ্রাম বলছে আইএস হচ্ছে আইআর এবং আইসি ভেক্টর যোগফলের সমান। দেখো তাই হয় কিনা? এই দুটার যোগফলই হচ্ছে আমার আইএস। তাহলে আমি আইআর এর মান পেয়েছিলাম, আইসির মান পেয়েছি। যেহেতু যোগের কাজ যখন করছি, যার জন্য এখানে ওই রেক্টেঙ্গুলার রাশি দ্বয় নিয়ে এসে আমি এখানে বসাবো। বসানোর পর যোগ হয়ে যাওয়ার পর লাস্টে আবার পোলার রাশিতে রেখে দেবো তাকে। বোঝা গেল? 3 নম্বরের পরে লেখা আছে 4 নম্বর। 4 নম্বর কি বলা আছে? জেড আর প্লাস জে অফ এক্স এর। লেখাটা ঠিক আছে কিনা? এই যে রেজিস্ট্যান্স আর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। এইবার এই মানগুলো নিয়েও স্টুডেন্টের ভেতরে বিভ্রান্তি তৈরি হয়। মান সাধারণত এই ধ্রুবক মানটা দুইটা নীতিতে আমরা অঙ্কের ভেতরে তুলে ধরি। একটা হচ্ছে পার ইউনিট লেন্থের উপরে অথবা মোট লেন্থের উপরে। কথা বোঝা গেল? পার ইউনিটে বলে দিলাম যে একটা মিডিয়াম ট্রান্সমিশন লাইন 100 কিলোমিটার লেন্থ, যাহার প্রতি কিলোমিটারের রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স এবং অ্যাডমিটেন্স যথাক্রমে এত ওহম, এত ওহম এবং এত ওহম। তাহলে তার ভাবার্থ কি দাঁড়ায়? প্রতি কিলোমিটারের দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে? ওই যত দৈর্ঘ্য কিলোমিটার লেন্থ তাকে দিয়ে কি করে নিতে হবে? গুণ করে নিতে হবে। বুঝতেই পারছে না কিছু। প্রতি কিলোমিটারের রেজিস্ট্যান্স বলা আছে 0.1 ওহম। আমার লেন্থ কতটুকু? 100 কিলোমিটার। কথার কথা। তাহলে আমি কি করে নেবো? আমার তো মোট মান বার করতে হবে। তাহলে এই আর বলতে কিন্তু মোট রেজিস্ট্যান্সের মান। মোট বলতে কি এই যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বের মোট রেজিস্ট্যান্সের মান। তাহলে 100 জন্য যা হয় তাই হবে। দেয়া ছিল কিসে? প্রতি কিলোমিটারে। আমি 100 দিয়ে গুণ করলাম কেন? মোট মান নির্ণয় করতে। তাহলে শুধু রেজিস্ট্যান্সকে গুণ করতে হবে না, রেজিস্ট্যান্সেরও গুণ করতে হবে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সেরও গুণ করতে হবে, অ্যাডমিটেন্সেরও গুণ করতে হবে। তাহলে সেই 100 দূরত্বের সাথে গুণ করতে হবে। তাহলে মোট মান নির্ণীত হয়ে যাবে। বোঝা গেল? এবার উল্টো কথা, প্রতি কিলোমিটারের বলা নেই, বলা আছে কি এত ট্রান্সমিশন লাইনের মোট রেজিস্ট্যান্স। আবার মোট কথা নাও থাকতে পারে, বলতে পারে যে এই দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বা অ্যাডমিটেন্স বা ক্যাপাসিটেন্স এই মান। এখানে বোঝার উপায় হচ্ছে মান দেখে। যদি অতীব নিম্ন মান থাকে
তাহলে বুঝতে হবে এটা প্রতি কিলোমিটারের মান। আর যদি বড় মান থাকে, যেমন একটুখানি বলিনি যে 0.1 ওহম রেজিস্ট্যান্সের মান, এইভাবে বলা আছে, প্রতি কিলোমিটার বলা নেই, কিন্তু মানটা কি 0.1, তাহলে আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে প্রতি কিলোমিটারের মান। বোঝা গেল? আর যদি বলা থাকে যে মোট মান, তাহলে তার কোনো কথাই নেই, তখন আর গুণগুণের কোনো বিষয় থাকবে না। বোঝা গেছে কথাগুলো? এইভাবে আমি ইম্পিডেন্সটা বার করে দেবো আর প্লাস জে অফ এক্সএল। ভেক্টরগুলো থেকে প্রদান করলে এখানে একটা মান আসবে। মান সময় আসার পর আমি এখানে রাখলাম 4 পরে 5, কি লেখা আছে? ভোল্টেজ ড্রপ। তাহলে প্যারালালে তো ভোল্টেজ ড্রপ হয় না, ড্রপ হচ্ছে কোথায়? সিরিজে। তাহলে সিরিজের বাধাটার নাম হচ্ছে ইম্পিডেন্স, আর প্রবাহিত কারেন্ট সে কে? আইএস। তাহলে আইএস আমি পূর্বে বার করেছিলাম, সেই আইএস এবং জেড গুণ করলে আমি একটা ভোল্টেজ পেয়ে যাব, নাকি পাওয়া যাবে না? যেহেতু এটা গুণফল, গুণ করলে আইএস এবং জেড এর মান গুণ করলে মান এবং দিক আমি পাবো। অবকত এককটা কি হবে? আইএস এবং জেড গুণ করার পর যে মানটা পেলাম, এককটা কি? একক ভোল্ট। এটা আমি পেলাম ভোল্ট। এবার গোত্র লাইন না ফেজ? কারণ আমরা এটা হচ্ছে আমার ফেজ, কারণ ওই যে ইম্পিডেন্স আছে, ইম্পিডেন্স মানে কি? সেই লাইনের ধ্রুবকগুলো কিসে থাকে সবসময়? ফেজ। যার জন্য এই ভোল্টেজটা কিন্তু আমার ফেজ ভোল্টেজ। এটাকে কি লাইন করতে হবে? কি করব? কত সহজ। আর এর বাবারও ক্ষমতা নেই আর লাইন করা, ওর জন্মই হচ্ছে ফেজে, ওকে আর লাইন করা যাবে কি? দেখো ভুলগুলো কেমন হয়, এইগুলোই হচ্ছে বিষয়। তাহলে আমার এই ভোল্টেজটা আসলো কিসে? ফেজে। এইবার লাস্ট 6 ভিএস। ভিএসটা যা লিখেছি ভিআর আর ফেজ, মানে ফেজে নিতে হবে। কেন ফেজে নিতে হবে এখানে কিন্তু বিষয়, এখানে তো কারোর সাথে গুণটুন না, একটা যোগের কার্যক্রম করছে। যোগ বিয়োগ গুণ ভাগ সমগোত্রীয় লোক ছাড়া হবে না। এই সমগোত্র বলতে কিন্তু আমি বারবার বলি, দুইটা সাইড লাইন ফেজ আর এককীয় মান, এই দুইটা মিলে কিন্তু সমগোত্রীয়, না হলে কিন্তু সমগোত্রীয় বলবো না আমি। এককীয় মানও এক হতে হবে, এক জাতীয় হতে হবে, এবং লাইন না ফেজ সেটাও এক জাতীয় হতে হবে, তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ হবে। ইলেকট্রিক্যাল টেকনোলজির এই সিস্টেমে নইলে হবে না। তাহলে এখন আমি কি লিখেছি? ভিআর আর ফেজ, মানে ফেজে লিখতে হবে। কেন ফেজে লিখতে হবে? ভোল্টেজ ড্রপটা কিসে? ফেজে। তাহলে এর সাথে এর যদি যোগ করতে পারে, ওকে অবশ্যই ফেজে নিয়ে যেতে গেল। এককটা কিসে নেব? ভিআর এর মাস্ট ইন ভোল্ট, নট ইন কেভি। কিন্তু আমার বইতে কি দেয়া আছে? কেভিতে মান দেয়া আছে, তাহলে যোগ হবে না। কিন্তু একটা মান পাবা তুমি ঠিকই, কিন্তু এটা হচ্ছে দোষণীয়, এই মানটা ব্যবহার উপযোগী নয়, কারণ তুমি ভুল করেছো, তুমি কেভিকে ভোল্ট করনি। বোঝা যাচ্ছে কথা? তারপরে ভোল্টেজ ড্রপের সাথে ওই মানের যোগ করে লাস্টে আমি কি পাবো? একটা মান পাবো এবং কোণ। এটা ক্যালকুলেটরের মাধ্যমে কাজটা করে আসলে আমি এই জাতীয় পাবো। এবার ডাকবো কি না নেই, যেটা পেলাম সামথিং ভোল্ট, কিন্তু কি জাতীয়? ফেজ। ফেজ ভোল্টেজ। আমি পেলাম কি? সামথিং ভোল্ট, কিন্তু কি জাতীয়? এটা ফেজ, ফেজ ভোল্টেজ। এইবার আমি প্রচলিত দাগাঙ্ক নিতে, কারণ ফেজটা কিন্তু আমাদের প্রচলিত দাগাঙ্ক না, প্রচলিত হচ্ছে লাইন। তাহলে এখন ভিএস কে লাইন করতে যাব। তাহলে কি করলাম? ভিএস এর সাথে √3 গুণ করেছি, লাইন। ক্লিয়ার হলো এই পর্যন্ত? এই ভিএস পর্যন্ত হচ্ছে আমাদের এই যে মিডিয়াম ট্রান্সমিশন লাইনের একটা ধাপ, প্রান্তিক ক্যাপাসিট্যান্স পদ্ধতি। তা ভিএস পর্যন্ত আসা, সে প্রান্তিক হোক, টি হোক বা পাই হোক, সব ক্ষেত্রেই এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত যদি কারো ভুল না হয়,
তাহলে পরের ধাপগুলো তারা ভুল হবে না। আর এই 6 এই ধাপগুলোর ভেতরে লুকায়িত রহস্যমালা দেখো কত আছে। এইগুলো প্র্যাকটিস ছাড়া কারোর ক্ষেত্রে আমি বলছি না একাধিক অঙ্ক করে সময় নষ্ট করার দরকার নেই, একটা অঙ্ক করতে হবে সেটাকে পরিপূর্ণভাবে বুঝে। যদি তুমি সত্যি কথা বুঝে ফেলো, এইবার আর একটা সালের অঙ্ক দেখবা, দেখে পড়ে দেখবা যে কোনো লাইন কোনো তথ্যাদি তোমার কাছে অজানা মতো মনে হচ্ছে কিনা। তাহলে যদি অজানা থাকে তাহলে সেই অঙ্কটা করো, নইলে আর করার দরকার নেই। কিন্তু প্র্যাকটিস তোমাকে করতেই হবে। তুমি যদি ফেলে রেখে দাও যে দাও এই অঙ্ক আমি পারবো পরীক্ষার হলে, এমন একটা জায়গায় তুমি আটকে যাবে, আর তুমি ছুটতেও পারছো না, সময়ও নষ্ট হবে, মানসিকতাও নষ্ট হবে, তুমি ঘাবড়ে যাবে। 6 পরে এই দুইটা জবাব দেওয়ার জন্য আমি লিখেছি 7 cos θ s। দেখো এখানের যে উপাত্তগুলো দেখো, আইএস পেয়ে গেছি আমরা, ভিএস ওই যে পেলাম। এইবার আসছে cos θ s, প্রেরণ প্রান্তের পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর হয় ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের কসের মান, এটা তো সংজ্ঞা না। তাহলে cos অফ কি লিখেছি, ভিএস এর কোণ, মানে ভিএস এর যে কোণটা পেলাম না, প্লাস মাইনাস অফ আইএস এর কোণ। এখানে আইএস এর একটা কোণ আসবে না, আসবে তো। প্লাস মাইনাস লেখার পেছনের কারণ আছে। যদি সেটা ইন্ডাকটিভ টাইপ লোড হয় তাহলে এখানে হবে প্লাস, আর যদি ক্যাপাসিটিভ টাইপ লোড হয় তাহলে হবে মাইনাস। কিন্তু এটা কোন স্ট্যান্ডার্ড কথা, এখানেও আবার মতবাদ। আগে তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য মতো আমি কথাটা বললাম, এই অবস্থায় তোমরা যাতে সহজে ধরতে পারো। যদি লোডটি হয় ইন্ডাকটিভ টাইপ লোড, যদি লোডটি হয় ইন্ডাকটিভ টাইপ লোড, এটা কোথায় থাকবে? ওই অঙ্কের একদম গোড়া পতনে ওই পাওয়ার ফ্যাক্টর কি ধরনের দেয়া আছে, ওটা যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে ইন্ডাকটিভ টাইপ লোড। বোঝা গেছে কথা? তাহলে তোমার এখানে কি হবে, প্লাস। আর যদি বলে ক্যাপাসিটিভ টাইপ লোড তাহলে হয়ে যাবে মাইনাস। বোঝা গেছে? এই কথাগুলো কিন্তু আয়ত্তে না আসলে তুমি এই সাবজেক্টের পরবর্তী ধাপ সম্পর্কে কিছুই বুঝতে পারবে না। 3 নম্বরে এই জায়গাটা তাহলে কোণের কি পরিবর্তন হবে? এর যা পরিবর্তন হয় সেই অনুযায়ী ওখানেও থাকবে। এর আরো কথা আছে, এখন অনেক কথাই একবারে কোণ দিয়ে বলতে গেলে তোমরা এই অনেক জিনিস তোমাদের ভেতরে মানে ঘাটতি দেখা দেবে। এই জন্য আমি প্রাথমিক অবস্থাটাকে একটু সম্পূর্ণ করছি। আমাদের বিশদ আলোচনা হবে একটা অঙ্ককে নিয়ে। যখন আমরা ধাপগুলো এইভাবে করব তখন দেখবা যে তোমার মনের ভেতরে দাগানগুলো ক্লিয়ার হচ্ছে। তাহলে প্লাস এবং মাইনাস বললাম যে ইন্ডাকটিভ টাইপ লোড হলে এখানে আমি প্লাস ব্যবহার করব, ক্যাপাসিটিভ হলে পারে মাইনাস, আইএস এর কোণের মান, তাহলে পাওয়ার ফ্যাক্টর পাওয়া যাবে। এইবার পাওয়ার ফ্যাক্টরের মান পেলাম, ওর যদি কোন ধরনের এইটা যদি না লিখি তাহলে তার পূর্ণ পরিচয় হবে না। পাওয়ার ফ্যাক্টর 0.8, এটা কিন্তু তার পূর্ণ পরিস্থিতি না। 0.8 ল্যাগিং না লিডিং এটা বলে দিলে তাহলে তার পূর্ণ পরিস্থিতি লাভ করবে। কথাটা বুঝতে পারছো? যদি তুমি এখানে প্লাস ব্যবহার করো তাহলে লিখে দেবে পাওয়ার ফ্যাক্টরের মান যাহাই হোক না কেন ল্যাগিং। আর যদি মাইনাস ব্যবহার করো পাওয়ার ফ্যাক্টরের মান যাহাই হোক না কেন প্রভাব হচ্ছে লিডিং। এগুলো কথার কথা বললাম, একটা কথাও কিন্তু গোলমালে নাই। আমি যদি আবার ভেক্টরে ওই মানগুলো নিয়ে স্কেলিং করি না, ওই কথাগুলোর জবাব তোমার কাছে আরো স্বচ্ছ হবে। এখানে শুধুমাত্র প্রাথমিক অবস্থায় বুঝে নেওয়ার জন্য আমি কথাটা বলছি। দেখো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু প্লাস ব্যবহার করলাম কখন, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে প্লাস যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য হয় তাহলে পাওয়ার ফ্যাক্টরের প্রাপ্ত মানটিও হবে ল্যাগিং। যদি মাইনাস ব্যবহার করি তাহলে লিডিং পাওয়ার ফ্যাক্টরের মান, তাহলে প্রাপ্ত মানটি হবে লিডিং। বোঝা গেছে কথা? এইবার পিএস, পিএস কি লিখেছি না বোঝার কিছু নাই। এই প্রান্তে এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম, মানে পিএস পেতে হবে। তাহলে কি করবো, √3 ভিএস আইএস cos θ। √3 ব্যবহার করলে ভোল্টেজ কারেন্টের মানটা কিসে থাকে,
লাইন। তুমি যখন ব্যবহার করবা তোমার কিন্তু দুই রকমের মান বার হয়ে আছে, এটা হচ্ছে ফেজের মান, এটা লাইনের মান। যদি তুমি √3 ব্যবহার করো তাহলে লাইনের মান ব্যবহার করবা, কেউ যেন আবার ভুল করে ফেজের মান ব্যবহার করে ফেলো না, তাইলে হবে না। ফেজের মান ব্যবহার করেও পাওয়া যায়, সেটা হচ্ছে কি 3 VP IP cos θ। তার ক্ষেত্রে সূত্রটা হবে 3 VP IP cos θ। এখন আমরা প্রচলিতভাবে এই সমীকরণটাই বেশি ব্যবহার করি, যার জন্য আমার দেখি আমি যে 3 VP IP লিখতে হবে না তা কিন্তু আমি বলছি। কথা ক্লিয়ার হলো কিনা, কি বোঝা গেল কথা? তাহলে কি পেলাম আমি? PS পেয়ে গেছি। এইবার অঙ্ক করে দেখলাম কি চাচ্ছে, অঙ্কের ভেতরে চাচ্ছে ভোল্টেজ রেগুলেশন কত এবং পরিবহন দক্ষতা কত নির্ণয় করো, এটা চাই না? এবার আসা যায় ভোল্টেজ রেগুলেশন। VS minus VR divided by VR into 100। VS minus VR দ্বারা কি বোঝায়? এটা তো গাণিতিক সমীকরণ, এটা দ্বারা কি বোঝায়? VS minus VR, yes, এর নাম হচ্ছে ভোল্টেজ ড্রপ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। তাহলে কত ভোল্টেজে কত ড্রপ হয়েছে তারই শতকরা মান গাণিতিক উপাত্ত, যার নাম ভোল্টেজ রেগুলেশন। আমি যে মানটা পাচ্ছি সেটা, এই মানটা যে গ্রহণ করছি, আর প্রেরণে তো সেই মান ছিল না, প্রেরণে কি একই মান থাকবে নাকি? না, তাহলে ঘাটতি হচ্ছে। তাহলে কত ভোল্টেজে কত ঘাটতি হচ্ছে, ওই যে ওই কৃত্রিম আছে না, এততে এত, একে কত, 100তে কত, 100তে কত মানে সেটাকে আমরা বলি কি পার্সেন্টেজ ধরে, এটা হচ্ছে সেই পার্সেন্টেজ। তাহলে VS minus VR divided by VR, তাহলে এখানে একটা গাণিতিক হিসাব নিকাশের বিষয় আছে। এইবার তুমি মান বসাবা কার, যদি ফেজে বসাও তো সবগুলো ফেজে বসাবে, আর যদি লাইনে বসাও তো সবগুলো লাইনে বসাবে। কিন্তু এইটা করবে না, একটা VS বসিয়েছি লাইনে আর VR কে বসিয়েছি ফেজে, আর লাইন আর ফেজের কখনো যোগ বিয়োগ গুণ ভাগ হয় না। লাইনে লাইনে ফেজে ফেজে এইভাবে যোগ বিয়োগ গুণ ভাগ হবে। তাহলে আমি এখানে যখন বসাবো তখন কিসে বসাবো? সবগুলো লাইনে বসাবো। ফেজে বসালে যে হবে না তা কিন্তু আমি বলছি না, কিন্তু জানো লাইন আর ফেজ মিশাই না হয়, যে একটা লাইন আর একটা ফেজ এইভাবে না, এটাও লাইনে এটাও লাইন। কি বুঝতে পারছো কথা? এবার একক কি বসাবা? একক যদি ভোল্ট ব্যবহার করো তাহলে এটাও ভোল্ট, এটাও ভোল্ট, এটাও ভোল্ট। যদি কেভি ব্যবহার করো এটাও কেভি, এটাও কেভি, এটাও কেভি। এখানে আবার একটা বিষয় আছে, কেভিতে বসাতে গেলে দশমিকের পরে প্রাপ্ত মানগুলো কমপক্ষে 3 ডিজিটের নেবে, ঠিক আছে? আর ভোল্টে লিখতে পারে ডিজিটের পরে মান না নিলেও চলবে। বোঝা গেল কথাটা? সেই লক্ষ্যে এইগুলো খেয়াল করবে। আবার যদি কেউ মনে করো যে আমি 2 ডিজিট দিয়ে করেছি, এটা যে ভুল ব্যাখ্যা তা না, এটা হচ্ছে অ্যাকুরেসি, মানে প্রায় কাছাকাছি একটা মানে উন্নীত হওয়ার জন্য আমি কথাটা বললাম। তাহলে এখানে এই কার্যক্রম করলে কি পাবো? একটা মান পাবো, এবং 100 দিয়ে গুণ করার পর ওটা কি হবে? একটা সামথিং পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন আমি পেয়ে গেলাম। বোঝা গেল? ভোল্টেজ রেগুলেশনের মান পেলাম, আর এতক্ষণ পরে মান নিয়েও আবার একটা চিন্তা আছে। মান পেলাম কত? প্রায় ধরো 85% পেয়ে গেলাম, বা 87%। 100% তো আর পাবো না, 87, 90, 85, 80 ইত্যাদি মান। এইবার কি অঙ্ক ঠিক হলো? আমি যেটা করলাম সেটা কি ঠিক হইল কিনা একটা মনের ভেতরে প্রশ্ন আসবে না? আর কি হবে? এই প্রাপ্ত মানটি যত নিম্নমানের হবে বুঝতে হবে যে সেটা ভালো বা আমার ঠিক আছে। যত নিম্নমান হবে, যত নিম্নমান বলতে কি 10-এর নিচে, তাহলে বুঝতে হবে যে আমার এই রেজাল্টগুলো মোটামুটি সঠিক আছে, আমার আর পুনরাবৃত্তি বা দেখার দরকার নেই। এইবার 10-এর নিচে যে সে আসবে সেটাই বা ধরবো বা বুঝবো কোথা থেকে?
এই যাতে এখানে একটা কোণ এসছে, খেয়াল করেছো? কার কোণ? ভিএসের কোণ। এই কোণটা সবাই সজাগ সচেতনতার সাথে খেয়াল করবা, এই কোণটা অতীব নিম্নমানের কোণ হবে, মানে 5-এর কোণ। যদি কখনো দেখা যায় 20, 25, 30 হয়ে গেছে, থেমে যাবে। এই জন্য থেমে যাবে যে তোমার কোনো জায়গায় রেক্টর কনভার্সনে বা মান নির্ণয়ের ক্ষেত্রে তুমি ভুল করেছো। এই কোণ যার কোণ আসবে তার ভোল্টেজের মানটা তত সঠিক আছে। আর যদি কোণ 20, 30, 40 হয়ে যায়, তাহলে মান তুমি পাবা ঠিকই, কিন্তু সেটা কি তোমাকে ঝামেলায় ফেলাবে, কিন্তু তোমাকে ঘাবড়ে দেবে। কোথায়? ভোল্টেজ রেগুলেশনে 80 সামথিং হয়ে গেছে। এই এত হয়ে যাওয়া মানে বুঝলাম কি? বুঝলাম এটাই, মনে করো যে 85% তোমার ভোল্টেজ রেগুলেশন এসেছে, তাহলে তুমি কি ছাত্র হিসাবে অঙ্ক দেখে বুঝবে যে আমার ছাত্র বলেছিল এত বেশি পার্সেন্টেজ, তার মানে অঙ্ক কি ভুল হইলো নাকি? তুমি ধরে নেবে যে হ্যাঁ তোমার কোনো জায়গায় ভুল হয়েই আছে। আবার সেই অঙ্ক করা মানে কিন্তু এখানে একটা টাইম ফ্যাক্টরের বিষয়, মানে ওই দেখা মানেও কিন্তু একটা অঙ্ক করার মতো সময় চলে যাবে তোমার। কোথায় যে বলেছে আমাকে দেখতে দেবো, আমি হুট করে তোমাকে বলতে পারবো না। আমি কয়েকটা জায়গা দেখে বলতে পারি যে এই জায়গায় সম্ভবত তোমার ভুল আছে। কিসের ভুল করেছো সেটা তুমি ক্যালকুলেটারে রেক্টেঙ্গুলার পোলার করতে যে কোন জায়গায় কি চাপ দিয়ে ফেলেছো, এর জন্য তোমার বড় রকমের একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। যার জন্য অঙ্কগুলো যেমন বড়, আবার মনোযোগের সাথে ধীর সুস্থিতে কাজ করতে হয়, এটাও একটা নির্দেশনা। একটু উল্টাপাল্টা বা অবুঝের মতো কাজ করলে কিন্তু বিভ্রান্ত করতে হবে। তো যেটা বলছিলাম 80% ভোল্টেজ রেগুলেশন আসলো, আমি কি বুঝলাম? বোঝা হচ্ছে আমি যা ভোল্টেজ পাঠাচ্ছিলাম না তার 80% ড্রপ হয়ে গেছে। এইবার পেলাম কতটুকু? 20% মাত্র। তাহলে আমার তো কোনো লোডই পরিচালনা হবে। এইবার ধরো 80% না হয় 8% ভোল্টেজ ড্রপ, আরে ভোল্টেজ রেগুলেশন আমি পেলাম, তাহলে কি বুঝলাম? আমি 8% আমার ড্রপ হয়েছে, ঠিক আছে? 92% আমি পাচ্ছি। তাহলে এবার এটা ঠিক আছে, ঠিক আছে? এই রেগুলেশন তোমাকে কি ধারণা দেয়? ধারণা দেয় ড্রপ সম্বন্ধে। এগুলো কিন্তু একটা ভাইবার প্রশ্ন। ভোল্টেজ রেগুলেশন আমাকে কি ধারণা দেয়? ক্যালকুলেশন করে আমার লাভটা কি, আমি কি বুঝলাম? এমনি ক্যালকুলেশন করে নাকি কিছু? আমার কি ধারণা দিল, সে কি বিষয়টা আমাকে জ্ঞান দিল? জ্ঞান দিল হলো ড্রপ সম্পর্কিত ধারণা পাওয়া। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? 80% রেগুলেশন পেলাম, তার মানে হচ্ছে আমার লাইন 80% ভোল্টেজ ড্রপ করে দিয়ে, মানে সে নিজেই খেয়ে নিয়েছে, আর দেবে আমাকে কত? 20%। আর 8% ভোল্টেজ ড্রপ মানে সে খেয়ে নেবে হচ্ছে 8%, দেবে আমাকে 92%। ভোল্টেজ রেগুলেশন হচ্ছে এই ধারণা দেয় ড্রপ সম্পর্কে আমাকে। বোঝা গেল ভোল্টেজ রেগুলেশন। লাস্ট হচ্ছে পরিবহন দক্ষতা। দক্ষতা মানে কি? আউটপুট বা ইনপুট। আউটপুট পাওয়ার কি? পিআর, মানে গ্রহণের পাওয়ার। আর ইনপুট পাওয়ার কি? পিএস। তাহলে পিআর আউটপুট, পিএস ইনপুট, তাহলে হয়ে যাবে কি আমার দক্ষতা। এইবার দক্ষতা আসলে হচ্ছে 8%। খেয়াল করে কিন্তু প্রশ্ন কি বললাম? দক্ষতা আসলে আমার 8% অনলি। এইবার কি হবে? তোমার বুঝতে হবে যে আমার অঙ্ক কোন জায়গায় নিশ্চিত ভুল হয়ে গেছে। তো 8% দক্ষতা, এটা দ্বারাই বা আমি কি পাবো, কি বুঝবো? ঠিক রেগুলেশনের উল্টো বোঝা, অর্থাৎ ওর 92% লস হয়েছে, 8% আমি পাচ্ছি। বুঝা গেছে? যার জন্য রেগুলেশন এবং দক্ষতার ভেতরে সম্পর্ক সূত্র ধ্যান ধারণাটা বিপরীতমুখী, উল্টা প্রকৃতি। রেগুলেশন নিম্নমান হলে ভালো, আর দক্ষতা হচ্ছে বেশি মানের হলে ভালো। দক্ষতা এবার 8% না হয় 80% আমি পেয়েছি। এবার কি? ওর হচ্ছে 20% লস, 80% আমি কাজে লাগাইতে পারবো। কথাটা বুঝছো? রেগুলেশনের 80% মানে কি ছিল? 80% ভোল্টেজ ড্রপ
20% কাজে লাগবে। তাহলে দেখো দুইটা কথার ভাবধারা কিন্তু একটা অপরটার সাথে উল্টা নেচার, যার জন্য ক্যালকুলেশনের ক্ষেত্রে খেয়াল রাখলে রেগুলেশন যত নিম্নমানের হবে বুঝতে হবে তোমার অঙ্ক তত ঠিক আছে। আর টেকনোলজিক্যাল জ্ঞানটা আমরা কি নিলাম, ভোল্টেজ রেগুলেশন নিম্নমানের মানে কোন পরিমাণের ভোল্টেজ আমার ড্রপ হয়েছে, এটা হচ্ছে রেগুলেশনের ধারণা। আর দক্ষতার ক্ষেত্রে কি বলবো, যত বেশি হবে তত ভালো। বেশির ভালো তুমি বুঝলে কি লস কম, দক্ষতা বেশি হওয়া মানে বুঝতে হবে কি আমার লস কম। তো যে জিনিসের লস কম হয় তারই তো দক্ষতা বেশি হয়। তাহলে দক্ষতা বেশি পেলেই আমি এমনিই বলবো যে এই জিনিসটা লস কম। তাহলে দক্ষতা আমাকে কি ধারণা দেয়, লস সম্বন্ধে ধারণা দেয়। রেগুলেশন কি ধারণা দেয়, ভোল্টেজ ড্রপ সম্বন্ধে ধারণা দেয়। আমি আজকে এখানে শেষ করছি। 10 নম্বর পর্যন্ত তোমাদের যে কাজটা হবে, আমি যে সার্কিটটা আঁকিয়েছি এবং এই যে 10 নম্বর পর্যন্ত ধাপ, এই ধাপগুলো নিজে মনে 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 পড়া এবং 2-1 না দেখে এই 10 পর্যন্ত লেখা। কারণ এই ধাপ যদি মাঝখানের একটা গোলমাল করে ফেলো, 3-এর পরে 4 বা 5-এর পরে 4 বা 2, তাহলে কিন্তু অঙ্কের ক্ষেত্রে আবার গোছানোটা একটু সমস্যা হয়। এই জন্য যেভাবে ধাপ দেখিয়েছি সেইভাবে। তো আজকে এখানে শেষ করলাম, আবার আগামী দিনে আমি ডাইরেক্ট অঙ্কে চলে আসবো।